দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 732তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনা নানা খবর নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজির হই আপনাদের সাথে। সামনে আমাদের সাথে আজকে দুজন গুরুত্বপূর্ণ অতিথি এবং আমাদের পরিচিত মুখ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন ডক্টর সেলিম রেজা, শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং সৈয়দ সাইফুল হক, অভিবাসন বিশেষজ্ঞ বিশ্লেষক। সাইফুল ভাই এবং সেলিম রেজা, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখের আজকের এই পর্বে। আজকের এই পর্বটি একটু বিশেষ, সেটি হচ্ছে যে আমাদের যেই অভিবাসী দিবস, সেই সাথে যেই আমাদের বাংলাদেশিদের জন্য প্রবাসীদের জন্য আলাদা একটি দিবস, সেই দুটি দিবস একসাথে পালন করা হচ্ছে এবার। সেখানে প্রবাসীদের জন্য আসলে কি আছে, কতটুকু আমাদের প্রাপ্তি সম্ভাবনা কি আছে, সব বিষয় নিয়ে আমরা একটু এই দুজন বিশেষজ্ঞের কাছ থেকে আমরা একটু জানতে চাইব, এবং একই সাথে আগামী দিনে আমাদের এই শ্রম অভিবাসন খাত কোন দিকে যাচ্ছে, কি চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সেই বিষয়ে ওনাদের পরামর্শ জানতে চাইব। আমরা প্রথমে একটু সৈয়দ সাইফুল হক, আপনার কাছে একটু আসতেছিলাম যে অভিবাসী দিবস, এই দিবসে তো একেবারে জমকালো আয়োজন ঘটা করে পালন করা হয় প্রতি বছরই। এবার আমাদের আসলে কি পেলাম এই দিবসে, অনুষ্ঠানে অর্জন কি আমাদের আসলে? ধন্যবাদ সবাইকে, আন্তর্জাতিক অভিবাসী দিবসের শুভেচ্ছা, এবং তাছাড়া এটা বিজয়ের মাস। তো সেই ক্ষেত্রে অভিবাসী কর্মীদের জন্য রইল আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আজকে যদিও আন্তর্জাতিক অভিবাসী দিবস 8 ডিসেম্বর, এটার তাৎপর্য হলো যে 1990 সালে জাতিসংঘে একটা মানবাধিকার সনদ, মানে শ্রমিকের অভিবাসী শ্রমিকের জন্য একটা অধিকার সনদ, সেই সনদটি ওখানে গৃহীত হয়। ওই দিবসটাকেই পরবর্তীতে মানে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে 2000 সনে। তো এবার আর কি 25তম মানে অভিবাসী দিবস। তো সেটা তো আমরা পালন করিয়ে আসছি প্রথম থেকে, সরকারিভাবে পালিত হয় 2008 থেকে। তো ঘটা করে যদি পালন বলি, সেটা 2011 সন থেকে, যখন বাংলাদেশ সরকার ওই সনদটি অনুসমর্থন করে, তারপর থেকে। এবারে যে আমাদের দিবসটি গেল, আজকের দিবসে আমরা যারা সিভিল সোসাইটি, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমাদের ছিল আলাদা করে, কিন্তু সরকারিভাবে আজকের বদলে এটা গতকালকে সরকারিভাবে এটা পালন হয়। ওসমানী মিলনায়তনে সরকারিভাবে আলোচনা সভা এবং বিভিন্ন জনকে পুরস্কৃত করে এটা হয়, মানে পালন হয়। তবে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি ওইখানে আমরা পেলাম, সেটা হলো যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যথার্থভাবেই এটা বুঝতে পেরেছেন যে এই অভিবাসী খাত একটা গুরুত্বপূর্ণ খাত, এবং সে ইস্যুগুলি জানেন। কিন্তু যে সমস্যাটা তিনি সামনে নিয়ে এসছেন, যেটাকে আমরাও সবসময় বলে আসছি এত বছর থেকে, সেটা হলো যে এই যে মিডলম্যান, মানে এই যে ব্রোকার বা দালালের যে সংকটটি, সেটি এখনও চলছে, আছে, এবং তাতে মাইগ্রেশন কস্ট বেড়ে যায়, মানুষ প্রতারিত হয়। এইসব মিডলম্যান তাদেরকে আমরা স্বপ্ন ব্যবসায়ী বলে মানুষের স্বপ্ন দেখায়, এবং প্রতারণা করে বিদেশে পাঠানোর কথা বলে অনেক টাকা পয়সা নেয়। তো এইসব বিষয়গুলি যে কিভাবে এটা প্রতিকার করা যায়, সরকারও সচেষ্ট, এবং তার বক্তব্যেই সেটা উনি বলেছেন, যতদিন পর্যন্ত এই দালালের বা ব্রোকারের জিনিসটা শেষ না করা যাবে, ততদিন পর্যন্ত মানে সমস্যা চিহ্নিত হয়েছে, এবং একটি আশার আলো বলতে কি, সরকার যেহেতু উনি প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে বক্তব্য উনি দিয়েছেন, তাতে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন, অনেকেই ছিলেন, তারা অনুধাবন করেছেন যে এটা একটা নিশ্চয়ই আমরা আশা করছি পরিবর্তন হবে। তবে মনে হয় যে এই মানে সমস্যা তুলে ধরা এবং সমাধানের আশ্বাস বা চিন্তা করা, এটা মনে হয় বছরের পর বছর ধরে শুনছি আমরা, হয়তো আরও শুনতে হবে। যে ডক্টর সেলিম রেজা ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই অভিবাসী দিবসে আলোচনা অনুষ্ঠান হয়েছে, বড় একেবারে জমকালো অনুষ্ঠান, প্রধান উপদেষ্টা সেখানে কথাও বলেছেন, সমস্যার কথাগুলো নানা বলেছেন, যে জাপানে কেন আমরা কর্মী পাঠাতে পারি না, বিভিন্ন দেশে আমাদের কর্মী চায় কিন্তু আমরা দিতে পারছি না। এটা তো বছরের পর বছর ধরে আমরা শুনে আসছি, নিশ্চয়ই এরকম কি শুনতেই হবে আমাদের? না, আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের প্রবাসী কর্মীদেরকে নিয়ে যখন আমরা খুব কাছ থেকে বিচার বিশ্লেষণ করি, তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের কর্মীদেরকে আমরা ভাষা জ্ঞান বা ভাষা দক্ষতা দিয়ে পাঠাতে পারছি না। একদিকে ভাষা নেই,
বা যেই দেশে যাচ্ছে সেই দেশের ভাষাটাকে সেই দেশের মতো করে শেখা বা সেই দেশের মানুষের মতো করে বলা, সেই জায়গাটা একটা ঘাটতি রয়েছে। এবং এর বাইরে আরেকটা ঘাটতি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর এই যে এখন প্রায় 10 লাখ, প্রায় 12 লাখের মতো শ্রমিক পাঠাচ্ছি, তাদের কিন্তু একটা বড় অংশই, প্রায় 3 ভাগের 2.5 ভাগই যাচ্ছে অদক্ষ শ্রমিক। তার মানে কি দক্ষতার জায়গাটাই কিন্তু আমরা খুব বেশি এগোতে পারিনি। এবং আমরা যেনতেনভাবে শ্রমিক পাঠিয়ে সংখ্যা বাড়ানোতে যত বেশি মনোযোগ দিয়েছি, ঠিক একইভাবে কিন্তু কোয়ালিটি বা মানকে উন্নত করার জন্য কিন্তু আমাদের শুধু কথা ছাড়া কাজ কিন্তু খুব বেশি করতে পেরেছি বলে আমার কাছে মনে হয় না। যেমন দেখেন, আমাদের শ্রমিকদের একটি বড় গন্তব্যস্থল হচ্ছে কোনটি? মধ্যপ্রাচ্য। এবং সেই মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য যে আরবি ভাষা শেখা, সে জায়গাটায় আমরা দিনের পর দিন কথা বলে এসেছি, কিন্তু আপনি গ্রাসরুট লেভেলে যদি খোঁজ নিয়ে দেখেন, এখনও পর্যন্ত কিন্তু আরবি ভাষা শেখার যে সুযোগ বা রিসোর্স যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু কর্মীদের কাছে খুব বেশি নেই। এবং যে 3 দিনের যে প্রি ডিপার্চার ট্রেনিং হয়, সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদেরকে শুধুমাত্র একটি আরবি ভাষা শেখার জন্য ছোট্ট একটি পুস্তিকা বা বইয়ের মতো তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং নামে মাত্র আসলে সেই ওরিয়েন্টেশন। সাম্প্রতিককালে এবং গতকালই মাননীয় উপদেষ্টা উনি উল্লেখ করেছেন যে সাম্প্রতিককালে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে যাতে টিটিসিগুলোতে আরবি ভাষা সুন্দরভাবে এবং 3 মাস ব্যাপী বা 90 দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার মধ্যে দিয়ে যেন এগুলো শেখানো যায়। তো আপনি যে প্রসঙ্গে প্রশ্নটা করেছেন যে দীর্ঘের পর দিন শুধু কথা বলছি, পুরো প্রবাসীদের বিষয়গুলোই তো এখন সেরকম পর্যায়ে চলে গিয়েছে। এবং আমি অনেক সময় বলে থাকি যে এটা অভিবাসী দিবস না বলে অভিবাসী কল্যাণ দিবস বলা উচিত। কারণটা হচ্ছে যে কারণ অভিবাসীদের যত রকমের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু দিনের পর দিন আমরা শুধু শুনছি এবং কিভাবে সমাধান করা যায় সেটা বলছি, কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে সেগুলোর সুফল কিন্তু প্রবাসীদের কাছে খুব বেশি যাচ্ছে না। এবং যে কারণে আমরা দেখি এখনও পর্যন্ত লাগেজ নিয়ে তাদেরকে হাঙ্গামা করতে হয়, এখনও পর্যন্ত তাদেরকে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তাদের নানান রকম সমস্যায় পড়তে হয়, পাসপোর্ট রিনিউয়ের মতো কাজগুলো নিয়ে তাদেরকে বিভিন্ন রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। এগুলো যদি বলা শুরু করা যায় তাহলে কিন্তু অসংখ্য রকমের সমস্যা আমরা দেখতে পাই। এবং দেখেন আমাদের প্রতিপাদ্য বিষয়গুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বলা হচ্ছে দক্ষতা নিয়ে বিদেশ যাব এবং রেমিটেন্স পাঠিয়ে দেশ গড়ব। বিদেশ যাব এবং রেমিটেন্স পাঠাবো। প্রবাসীদেরকে আমরা যখন এই প্রতিনিয়ত রেমিটেন্সের মাপে মাপা শুরু করেছি, মানে রেমিটেন্সের মানে মেশিন হিসেবে চিন্তা করছি আমরা, মূলত তাদেরকে পাঠাবো, তারা আমাদের মেশিন টাকা পাঠাবে, এই জায়গাটা দরকার আমার কাছে মনে হয়। আমরা আসবো আপনার কাছে আবারও। সাইফুল ভাই, একটু আমাদের উপদেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও দেখেছি যে দীর্ঘ কাজের সফলতার উনি তালিকা দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, প্রধান উপদেষ্টাও সেটি শুনে প্রশংসা করেছেন। এগুলো আসলে কতটুকু আমাদের কর্মীদের কাজে আসলে লাগবে? এয়ারপোর্টে সেই লাউঞ্জের মতোই কি এগুলোও কি একই অবস্থা কিনা? না, কাজের কথা যেটা মন্ত্রণালয়ের যে দায়িত্ব, যে পলিসি তৈরি করা বা সেগুলি, কিন্তু বাস্তবায়নের জায়গাটা তো একেবারে ওনাদের হাতেও না। যেখানে বাস্তবায়ন করতে হবে কারা করবে তাহলে? যারা তাদের যেসব মানে আসলে বাস্তবায়নের জায়গাটা কি, তাই না? যেমন একটা লাউঞ্জ করা হয়েছে, সে লাউঞ্জটা এখন কিভাবে চলছে সেটাও দেখতে হবে, সেটা তো মনিটরিং নাই এখন। আবার আমার কর্মীদের জন্য ওই লাউঞ্জ কতটুকু উপযোগী, মানে আচ্ছা সেটা না, আমি ওটাও বাদ দিই। আপনি দেখেন এই যে আমাদের যদি পলিসি বা আমাদের মাইন্ডসেট যদি এই হয়, নাম্বার ওই যেটা ভাই বললেন, মানে সংখ্যা কত গেল, টাকা পাঠাবে, ডলার পাঠাবে, এই চিন্তা যদি আমাদের থাকে। 10,25,000-এর মতো এই বছর গিয়েছে, তার মধ্যে 7,27,000 হলো সৌদি আরব, একমাত্র একটা সিঙ্গেল কান্ট্রি। এবং এই যে সৌদি আরব যাচ্ছে এখন, তারা যে উপায়ে যাচ্ছে এটা মন্ত্রণালয় জানে, কিন্তু তারা এখানে হয়তো চেষ্টা করছে যে কিভাবে কস্ট কমিয়ে যাওয়া যায়, যার জন্য 4টা টাস্ক ফোর্স করা হয়েছে, বুঝছেন? ওই যে বললাম যে এটা তো উনি করেছেন, টাস্ক ফোর্সের কালকে রিপোর্টও প্রধান উপদেষ্টার কাছে উনি পেশ করেছেন। সো সেটা তার দিক থেকে হয়তো সে ভাবছে সফল, যে সে একটা কাজ হাতে নিয়েছিল সেটা সম্পন্ন করেছে, যে টাস্ক ফোর্স করা হয়েছে, তাই না? তো সুতরাং ওই দিক দিয়ে কিন্তু আসলে তার যে মাইগ্রেশন কস্টটা কমানো হয়েছে কি না, মাইগ্রেশন কস্ট যেটা একটা টাস্ক ফোর্স, অন্যতম টাস্ক ফোর্স, সে যে ওখানে ওই দেশে ভিসা কিনে এখানে বিক্রি করে 5 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে যাচ্ছে, সেইখানে কোনো প্রপার ব্যবস্থা নেওয়া হয় যেটা শ্রমিককে সরাসরি এফেক্ট করে, সেটা কতদূর করা হয়েছে সেই জায়গাটাই আমি বলছি যে এটা চ্যালেঞ্জিং। আমি কাউকে দোষ দেব না, বাট এটা চলেই আসছে, এই জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে এটা যে কান্ট্রি অফ অরিজিন আমরা যে পাঠাই, শুধু আমাদের দায়িত্ব না, যে দেশে যায় সেখানে যে আমাদের কূটনৈতিক যে
যোগাযোগ বা এটা রিনিগোসিয়েশন এই বিষয়ে আমি আসবো আপনার কাছে আবারও। আমরা একটু রেজা ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে আমাদের সাইফুল ভাই যেমনটি বলছিলেন যে এই যে আমরা শুনছি যারা বাস্তবায়ন করবে এখন প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এইগুলো মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থাগুলো আছে, রিক্রুটিং এজেন্সিগুলো মন্ত্রণালয় থেকে লাইসেন্স প্রাপ্ত তারা, কিন্তু কর্মীদের তাহলে অভিভাবকটা আসলে কে? কর্মীদের কল্যাণ আসলে কে দেখবে? এটাই তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আসলে। এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যে অভিবাসন খাত, এটি কিন্তু ব্যাপকতা এবং জটিলতা দুটোর বিচারেই কিন্তু অনেক বড়। এবং এখানে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার্স একসাথে কাজ করে। একদিকে যেমন সরকার কাজ করে, সরকারের বিভিন্ন রকমের এজেন্সিসগুলো কাজ করে, ঠিক একইভাবে কিন্তু বেসরকারি খাতে রিক্রুটিং এজেন্সি বলি বা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, এনজিওস বলি, সবাই কিন্তু এখানে কাজ করে। এই এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে সমন্বয়হীনতা যে জিনিসটা রয়ে গিয়েছে, সেটা কিন্তু দিন দিন এটা আরও প্রকট আকার ধারণ করছে। একদিকে সরকারি যে পদক্ষেপগুলো, সেগুলো খাতা কলমে বা প্রচার মাধ্যমে আমরা জানতে পারছি যে এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে। আর একদিকে শ্রমিকদের কাছে জিজ্ঞেস করলে দেখতে পাচ্ছি যে সেইগুলো সুফল খুব একটা তাদের কাছে মানে কর্মীদের কাছে সেভাবে। তার মানে কি এখানে তো একটা বিশৃঙ্খলা রয়েছে। এবং আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ বলি বা মন্ত্রণালয়ের সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের যোগাযোগ বলি, সেই জায়গাগুলোতে কোনো না কোনো কিছু মিসিং হচ্ছে। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমরা যা কিছু পরিকল্পনা করছি, সেই পরিকল্পনাগুলোর মধ্যে কিন্তু প্রবাসীদের যে ভয়েস বা তাদের যে কণ্ঠস্বর, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। এবং দেখেন, আমরা আমাদের মতো করে সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি, এবং আমাদের যে দক্ষ প্রবাসীরা রয়েছেন বা বিভিন্ন কমিউনিটিতে প্রবাসীরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। বিদেশ ফেরত প্রবাসী ভাইয়েরা মুখিয়ে থাকেন যে সরকারের সাথে কাজ করার জন্য এবং সরকারি বিভিন্ন রকমের কর্ম পরিকল্পনার অংশ হওয়ার জন্য, তাদেরকেও কিন্তু আমরা খুব বেশি কাজে লাগাতে পারছি। সেগুলো আপনি এই বিষয়ে রেজা ভাই যেমনটি বলছিলেন যে এই যে আপনারা যারা এই সেক্টর নিয়ে দীর্ঘ বছর কাজ করেন, একেবারে মাঠে থেকেছেন, প্রবাসে থেকেছেন, অভিজ্ঞ মানুষ, আপনাদের সবার পরামর্শ বা আলোচনা এর আগে আমরা দেখেছিলাম যে এই মিডলম্যানদেরকে লাইসেন্স বা নিবন্ধনের আওতায় আনার জন্য সংসদে আইন সংশোধন করা হইল, জি আইন তারপর একটা নীতিমালা সেটি করা হইল, সেটি পরে মানে নীতিমালা বিধি করা হয়েছে, সেটি পরে কই। কিন্তু ঘটনা হলো যে আমি বললাম বাস্তবায়ন যেভাবে বিধিমালা হলো, এখানে কথা ছিল যে এই যে সাব এজেন্ট তারা কি নিজেরা কোনো সংস্থার মাধ্যমে রেজিস্ট্রেশন পাবে নাকি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে, সেটা কি সমাধান হয়েছে? সমাধান হয় না, কিন্তু বিধিমালা হয়ে গেছে যে এটা রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে। রিক্রুটমেন্ট এজেন্সি বলছে যে আমরা নিব না, মানে দায়িত্ব নিব না। তার মানে কি হলো, এখানে যে তালিকা আমাদের উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওনার এখানে যে সফলতার মধ্যে আছে, রিক্রুটিং এজেন্ট সাব এজেন্টদের রেজিস্ট্রেশন এবং আচরণ বিধি 2025 সংশোধনের মাধ্যমে সাব এজেন্টদের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে অনিয়ম, প্রতারণা ও অতিরিক্ত খরচ কমেছে। মানে কমেছে আসলে। একটা সাব এজেন্টও তো এখনো নিবন্ধন করেছে কেউ করে নাই আমার জানা মতে। এখন কথা হচ্ছে যে নিবন্ধন করে না যাই করেন, আপনি শেষ কথা বলি কল্যাণ, যে ভাইও বললেন কল্যাণটা হবে কেমনে? আমি বারবার বলেছি, আপনি এখনো বলি, আমার কথা কতটুকু শুনবে বা জানবে আমি জানি না। $30 বিলিয়ন, প্রায় 2 লক্ষ কোটি টাকা যে খাতে আয় করে, তার কোনো কল্যাণের বাজেট নাই। আপনি বাজেটটা দেখেন, 1200 কোটি টাকা বাজেট ছিল রেভিনিউ আর ওই টিটিসির, সেটাকে নিয়ে এখন 884 কোটি টাকা, 0.08, মানে সবচেয়ে কম বাজেটের মন্ত্রণালয়। সেখানে কিন্তু কল্যাণ বাজেট নাই। আচ্ছা, কল্যাণটা হয় কিভাবে? শ্রমিকরা যে 3,500 টাকা পার হেড দিয়ে যায়, যাওয়ার সময় তাদের ওই টাকা দিয়ে হয়, কিন্তু আমার কথা শ্রমিকের টাকা দিয়ে কেন? শ্রমিক ওই টাকা তো আবার কল্যাণ বোর্ডের টাকা তো আরো বিভিন্ন জায়গায় তো আরো বিভিন্ন। আমার কথা হচ্ছে এটা কি শ্রমিক জানে? সেটা বড় প্রশ্ন। তাদের কি কোনো রিসিট দেওয়া হয় এবং তাদের যে ইন্স্যুরেন্স করা হয় সেই রিসিটও কি তারা পারে? এই যে আজকে আমার কথাটা তো বহু জায়গায় শুনবে, শ্রমিকরা শুনতেছে, তারা বলুক যে হ্যাঁ আমরা জানি 3500 টাকা দিয়ে যাচ্ছে কল্যাণ ফান্ডে, এরপরে 1000 টাকা দিচ্ছে তারা বিমার জন্য। তারা জানে না, কারণ তারা 3 লাখ 4 লাখ টাকা বিয়ের হাতে দিয়ে ওই সেই মিডলম্যান বা এজেন্সির কাছে, তারা ওখানে ক্লিয়ারেন্সের জন্য টাকা পয়সা জমা দেয়। এবং এই যে ফান্ডে যে এত টাকা হয়, সরকার এটাকে নিয়ে তার কল্যাণ করে। একটা পয়সা হয়তো বলবে যে না এখানে ওখানে আমরা করি, কিন্তু আমাদের চাক্ষুষ আমরা কোনো জায়গায় মানে তাদের কল্যাণের কাজ দেখি না। ব্যাংকে টাকা দিল কল্যাণ বোর্ডের থেকে, ওইটা তো তা আমার কথা হলো যে এই 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে আমরা বলবো
যে সব কিছু তথ্য আমাদের অভিবাসী কর্মীদের জানতে হবে এবং তাদের ভয়েস রেজ করতে হবে, তাদের বলতে হবে আমার টাকা দিয়ে কেন ওয়েজার ওয়েলফেয়ার বোর্ড চলবে, কল্যাণ হবে। আমার 30 বিলিয়ন যে আমি রেমিটেন্স পাঠাচ্ছি, যেখানে আমি দেশকে বাঁচিয়ে রাখছি আমার দিয়ে ফরেন কারেন্সি দিয়ে, সেই জায়গায় আমার নামে বাজেট হবে না কেন? সৌদি আরব সবচেয়ে বড় শ্রমবাজার, সেখানে আমরা দেখেছি যে একেবারে প্রতি মাসেই মানে অসংখ্য বলা চলে, কারণ সরকারিভাবে এখন সেই তথ্য আর সংগ্রহ করা হয় না সম্ভবত, মানে ফিরে আসা প্রবাসীদের তথ্য এখন তো আর বোধহয় নেওয়া হচ্ছে না, এয়ারপোর্টে যে আগে নেওয়া হতো মাঝখানে করোনার সময়। এই যে চলে আসছে বেসরকারি সংস্থা বা আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেছেন যে প্রথম যাওয়ার 6 মাসের মধ্যে প্রায় 40 বা কম বেশি এরকম শতাংশ চলে আসছে। এই যে জবলেস হয়ে যায়, এই দায়টা আসলে কেউ নিচ্ছে না, আমরা আলোচনাও সেভাবে হয়তো করি না। দায়টা নিচ্ছে না মানে কি, রিক্রুটমেন্ট এজেন্সি তাদের যে বিষয়টি, তারা বলে যে আমরা তো লোক পাঠাই। এখন আগে তো এরকম ছিল না, এখন নতুন নতুন আইন কিন্তু ওই সৌদি আরবও করেছে। যেমন ধরেন তারা এখন নেওয়ার সময় প্রতিটা শ্রমিকের কিন্তু একটা আপনার স্কিল টেস্ট নেয়, যেটার নাম দিচ্ছে তাকামুল। সেই তাকামুলের মধ্যে আবার তারা পয়সা দেয়, বুঝছেন? এটা করতে হয় টিটিসি থেকে, তাদেরকে শ্রমিকদের পয়সা দিতে হয়। এরপরে ওই দেশে যে এই যে আপনার আকামাটা 3 মাসের জন্য, এখন অনলাইন আকামা 3 মাস, 3 মাস আগে 1 বছর, এখন 3 মাস পরে যখন আকামাটা রিনিউ করতে যায়, সেখানে প্রায় 15-16 টাকা লাগে, 16-17 টাকা লাগে। সেই টাকাটা ওই যে লোকটা নেয় ওইখানকার কফিল বলে, তারা অনেক সময় দিতে চায় না। শ্রমিকরা তারা অনেকে বাধ্য হয়ে দেয়, আর যারা না পারে তাদের 3 মাস পর ফেরত আসতে হয়। এই তো এখন যারা চুক্তি তো 2 বছরের চুক্তিতে সে যাচ্ছে, তো সেটাও কিন্তু কনফার্ম চুক্তি না। মজার ঘটনা, 2 বছর চুক্তি থাকলেও আকামাটা কে করবে সেটার উল্লেখ নাই, যে আকামাটা রিনিউটা করবে কে। এটা কি আমাদের রিক্রুটিং এজেন্সি যখন এখানে রিক্রুটমেন্ট এজেন্সির কথা হচ্ছে যে এটা সরকারের উচিত এটা নিয়ে নেগোসিয়েশন করা, যে আকামাটা যাতে মিনিমাম 1 বছরের জন্য তারা রিনিউ করে, এবং 2 বছরের কন্ট্রাক্ট তো আছেই, পাশাপাশি 10,000 রিয়েল যাতে মিনিমাম বেতন হয়। এখন তো 7,000, 700, 800, 500 এরকম রিয়েলে যাচ্ছে। হ্যাঁ, এবং প্রবাসী মন্ত্রণালয়ের আছে কিছু কর্মকর্তা, তারা এই ব্যাপার নিয়ে কথা বলছেন, কিন্তু জায়গা মতো তো কথা বলতে হবে। এখন সৌদি আরবে আমাদের মানে ওই যে বললেন যে সেই ডেটা নেই, তবু আমরা বলি যে প্রায় 30 লক্ষ লোক আছে। এই 30 লক্ষ লোক দেখার জন্য, তাদের সেবা দেওয়ার জন্য আপনার এমবিসিতে কয়টা লোক আছে, আমার লেবার উইংয়ে কয়টা লোক আছে? আমি তো আগেই বললাম যে আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন, আপনি খালি রেমিটেন্স নেবেন, আমি তো বললাম যে 50 আপনার একটি প্রোগ্রামেই কিন্তু সাবেক মন্ত্রী বলছিলেন যে উনি একটা এরকম লোকবলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে শেষ পর্যন্ত আস্তে আস্তে ফাইলই উধাও হয়ে গেছে। 80 জন থেকে বোধহয় 50 জনের নেমে আসছিল, পরে সেই ফাইলই নাই। এই তো অবস্থা। এখন কথা হচ্ছে যে আমরা যদি মনে করি যে আমরা বুটের কি বলে যে বালির মধ্যে মুখ ঢুকে বসে থাকি, যে আরে রেমিটেন্স আসছে 30 বিলিয়ন হয়ে গেছে, 31 বিলিয়ন কেন হচ্ছে সেটা বোঝার দরকার। দ্বিতীয়ত, এটা তো $50 বিলিয়ন ইমিডিয়েট হবে, এবং এটা $100 বিলিয়ন মার্কেট। আমাদের 1.5 কোটি লোক বিদেশ থাকে। এই লোকগুলি আরও যে স্কিল লোক যাইতো, এই যেমন 10 লক্ষ লোক গেল, তার মধ্যে আপনি খুঁজে দেখবেন 15-16% হয়তো স্কিল, তাহলে সব লেবার যাচ্ছে। এই লেবারগুলি ভিসা কিনে আনতে হয়, এটাও ওপেন সিক্রেট। এটা রিক্রুটমেন্ট এজেন্সিও জানে, সরকারও জানে। ভিসা ট্রেডিংটা বন্ধ করতে হলে আমার ওই দেশ সরকারের সাথে আমার বলতে হবে যে আমার যে লেয়ার বাই লেয়ার মিডলম্যান, আমার দেশের মিডলম্যানের জন্য আমি আইন করলাম, কিন্তু ওই যে সৌদি আরবে বসে যারা এই ভিসাগুলি কেনা বেচা করে, ওখানেও 2-3টা লেয়ার, আবার ওখানে কম্পিটিশন। আমাদের বাংলাদেশিরাই তো সেখানে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, ওই দেশে অন্য দেশিরাও আছে। তো সেখানে ওটা করতে হলে তো আপনার ওই দেশের সরকারের সাথে কথা বলতে হবে, ওদের সাথে নেগোশিয়েট করতে হবে যে আপনাদের এখানে আমার গেস্ট ওয়ার্কার বলি তাদেরকে, তা আপনার উন্নয়নের জন্য আমার কর্মীরা যায়, এবং তারা আপনার এখানে যদি আপনারা ওটা তো সৌদি আরবের জন্য 1 মিনিট তারা একটা ডিগ্রি জারি করবে যে আমার এখানে কোনো ধরনের, বিশেষ করে এই লেবার মাইগ্রেশনে কোনো একটা পয়সা নেওয়া হবে না, তাহলে বন্ধ হয়ে যায়। এখন ওটা ওনারা করবেন কি করবেন না সে তাদের ব্যাপার। তারা বলে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকেও তো এই বিষয়ে, যেমন আপনারা সবাই মিলে উদ্যোগ নিয়েছিলেন নারী কর্মীদের সুরক্ষার ব্যাপারে, কিছুটা অগ্রগতি উন্নতি তখন হয়েছিল। এখন কত নারীদের জন্য আরো অগ্রগতি বা উন্নয়ন দরকার, তাই না? অবশ্যই আমরা সবাই চাই, এবং নারীর বাজারটা সীমিত হয়ে গেছে। যেমন ধরেন গত বছর 22 সালে প্রায় 1 লক্ষের উপরে গেছে, এবার বোধহয় 50,000 এরকম।
তো সুতরাং নারীদের যাতায়াত বাড়তে পারে। আর সৌদি আরবে যেহেতু আমাদের একটা ট্রেডিশনাল মার্কেট, মানে এখন ভরসা বলতে সেই বাজারটা ওইখানেই কিন্তু ওখানে সবচেয়ে কিন্তু বেশি কর্মী ওখানে এই যে ব্যবসাটা শুরু হয়ে এই যে লোকগুলি যায়, আসলে ওদের তো কাজ থাকে না, ফ্রি ভিসা নাম করে যায়। তথাকথিত ফ্রি ভিসার নামে। হ্যাঁ। একটু আমরা ডক্টর সেলিম রাজা ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি, এই যে সৌদি আরবে বড় সবচেয়ে এখন একমাত্র বলা চলে ম্যান পাওয়ার সেক্টর বা বৈদেশিক কর্মসংস্থান খাতের একেবারে অন্যতম একটি দেশ হচ্ছে এখন সৌদি আরব। অন্যান্য দেশ তো এখন সেভাবে কর্মী নিচ্ছে না বা যাচ্ছে না। সেই দেশটাই যদি একেবারে আমাদের কর্মীদের সুরক্ষার ব্যাপারটা আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তো সামনের দিনে কি অবস্থা হবে? মানে আর তো নতুন বাজারও তো নাই। না, এটা তো অবশ্যই হতাশাজনক। এবং দেখেন, এই যে সৌদি আরব আমাদের জন্য এককভাবে একটি বড় বাজার হয়ে উঠলো, এটা আমরা হতে দিলাম কেন? কেন আমরা বিকল্প বাজার সন্ধান করলাম না? আমরা তো সবসময় শুনে এসেছি যে ইউরোপের বাজার আমাদের জন্য প্রসারিত হচ্ছে, ইটালির বাজার প্রসারিত হচ্ছে, জাপানের আমাদের প্রসারিত হচ্ছে, কোরিয়াতে আমাদের প্রসারিত হচ্ছে। তো তাহলে সেই কথাগুলো কেন আমরা বাস্তবে রূপ দেখতে পেলাম না? এইটা একটা বড় প্রশ্ন। আর একটা যেই শঙ্কার বিষয় সেটি হচ্ছে যে সারা পৃথিবীতেই দেখবে যে চিপ লেবার বা সস্তা শ্রমিক নেওয়ার একটা বড় একটা ট্রেন্ড বা হুজুগ শুরু হয়ে গিয়েছে কিন্তু। এবং আপনি সব দেশেই দেখবেন, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা তাই দেখতে পাচ্ছি যে সস্তায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুল টাইম চাকরি কমে যাচ্ছে, পার্ট টাইম চাকরি, ক্যাজুয়াল চাকরি, সিজনাল চাকরি, এগুলো কিন্তু এখন বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি কন্টিনজেন্ট বা তার ছেড়া নিয়োগ ব্যবস্থা বা কর্মব্যবস্থা। এই তার ছেড়া কর্মব্যবস্থার মধ্যে কিন্তু আমরা বারবার আমাদের শ্রমিকদেরকে ঢুকিয়ে দিচ্ছি, যেখানে আমি দেখতেই পাচ্ছি যে সৌদি আরবে সেখানকার শ্রমবাজারের অবস্থা এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেখানে আমি নতুন শ্রমিক কেন পাঠাচ্ছি? তার মানে কি এই জায়গাটায় একটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি আমরা। একদিকে সমন্বয়হীনতা, একদিকে স্বেচ্ছাচারিতা, একদিকে দুর্নীতি, আরেকদিকে আমরা শ্রমিকদের ব্যাপারে দায়িত্বহীন হয়ে উঠছি। সেই কারণেই কিন্তু সমস্যাটা আরও বেশি ঘনীভূত হচ্ছে। এই যে 10 লাখ মানুষ যাচ্ছে এবং তার মধ্যে যদি 7 লাখই যদি হয়ে যায় অদক্ষ মানুষ, এবং তাদের যদি একটা বড় অংশ আবার সৌদি আরবে যায়, এই মানুষগুলো যখন ফিরে আসবে তাদের জীবন তো বিভীষিকা নেমে আসবে। এবং আপনি জেনে থাকবেন যে পরিমাণ উচ্চ অভিবাসন ব্যয় তারা করে সেই দেশগুলোতে যাচ্ছেন, সেইগুলো থেকে ফিরে আসা মানে তাদের জীবনে কিন্তু সেই টাকাগুলো অর্থনৈতিক ঝুঁকি তৈরি হচ্ছে। এবং এই জায়গাটায় আমার মনে হয় সরকারের একটা বিরাট বড় দায়িত্ব রয়েছে, যে সরকারের যেহেতু একটা বড় বার্গেনিং পয়েন্ট রয়েছে যে আমাদের শ্রমিকেরা তুলনামূলকভাবে ইয়াং এবং তারা অনেক বেশি লয়াল, এবং তাদেরকে একটা কাজ দেখিয়ে দিলে বা শিখিয়ে দিলে তারা সুন্দরভাবে করতে পারে। প্রয়োজন হলে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে থেকে এসে প্রশিক্ষণ ব্যবস্থাটাকে কতটুকু উন্নত করা যায় সেই জায়গাটাও হাত দিতে হবে। এবং আমি প্রথমেই বলেছি আপনাকে যে ভাষা কিন্তু একটা বিরাট সমস্যা, এবং সৌদি আরবের বহু কর্মীর সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগে তারা কিন্তু এই হতাশার কথা আমাকে জানিয়েছেন। এবং আপনারা তো জেনে থাকবেন যে বিভিন্ন খাত নিয়ে আমরা সংস্কার কমিশন করলাম, কিন্তু এটা একটা বিরাট একটা হতাশার জায়গায় তৈরি হয়েছে শ্রমিকদের মাঝখানে। বিভিন্ন রকমের টাস্ক ফোর্স হয়েছে, কিন্তু একটা সংস্কার কমিটি যদি করা যেত পূর্ণাঙ্গ রূপে, এবং সেখানে যদি আমরা বিভিন্ন দেশে, যতগুলো দেশ আমাদের রয়েছে, প্রায় আমরা বলছি 168টা দেশে আমাদের কর্মী যাচ্ছে, সব দেশ থেকে যদি আমরা বিভিন্নভাবে প্রতিনিধি নিয়ে কাজগুলোকে করতে পারতাম, দেশ ধরে ধরে কোন দেশের কোথায় আমার শ্রমিকের জন্য কোন সমস্যা লুকিয়ে রয়েছে সেটাকে যদি আমি আইডেন্টিফাই করতে পারতাম, অ্যাটলিস্ট খাতা কলমে হলেও আমরা জানতে পারতাম। এখন দেখেন আমাদের কথাটা কিন্তু একটা বড় অংশ হয়ে যায় মালয়েশিয়া ভিত্তিক, আমাদের কথার একটি বড় অংশই চলে আসে সৌদি আরব ভিত্তিক। সেটা কেন হলো? তার মানে কি আমরা এই দেশগুলোর উপরেই বেশি বেশি জোর দিচ্ছি, এবং এই দেশগুলোতে আপনি ভবিষ্যতের কথা বললেন, ভবিষ্যতে কি আমরা এই দেশগুলোতেই ধরে ধরে আমাদের শ্রমিকদেরকে ঝুঁকির মুখে পাঠাবো? সেই জায়গাটাই আমি মনে করি একটা সদিচ্ছার ভীষণ প্রয়োজন, এবং রাজনৈতিক সদিচ্ছা সেটা থাকতে হবে। এবং আমার আশা যে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তার একটি বড় ম্যান্ডেটই হওয়া উচিত যে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে এই সমস্যাগুলোকে সমাধান করে শ্রমিকের কল্যাণ হয় সেই রকম কাজগুলো বা সেই রকম ইনিশিয়েটিভগুলো বেশি বেশি করে নেওয়া। সেগুলো আমরা একটু মালয়েশিয়া প্রসঙ্গে একটু বলতে চাই। মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য আলোচনা চলছে দীর্ঘদিন, প্রধান উপদেষ্টাও সেখানে গিয়েছিলেন। এর মধ্যে আমরা দেখেছি যে মন্ত্রণালয় থেকে রিক্রুটিং এজেন্সির জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, তাদের যোগ্যতার মাপকাঠি 10টি শর্ত। এটা এজেন্সিয়ালরা আবার এটাকে বলছে যে আবারও ভিন্নভাবে আরেকটি সেই মনোপলি সিন্ডিকেট করার পায় তারা কিনা। এখন কালকে আমাদের উপদেষ্টা মহোদয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি দার্থহীনভাবে বললেন যে মালয়েশিয়ার সাথে তাদের চুক্তি হয়েছে এবং নতুন একটা আঙ্গিকে এটা হবে, কোন সিন্ডিকেট হবে না, উনি নিজ থেকে বললেন। তার মানে আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই নতুনভাবে, কেননা চুক্তির ভিতরে যেটা ছিল আমরা দেখছি যে আগের চুক্তিরই প্রতিফলন, মানে এমওইউ তো নতুন করে করা হয় না, বরঞ্চ আরো 10টি শর্ত দিয়েছে রিক্রুটিং এজেন্সির জন্য। তাহলে তো এখন বলবে হয়তো যে এটা সিন্ডিকেট না, যোগ্যতা নাই তোমার, হইতে পারো নাই। এখন ওইটারই ফ্রেমওয়ার্কটা আবার নতুন করে হচ্ছে, আমরা বলতে পারবো না ওটা ফাইনাল হোক,
কারণ রিক্রুটমেন্ট এজেন্সির সাথে আমাদের আজকেও একটা আলোচনা ছিল ফেয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে। আমরা সকালে তাদের সাথেও ওই আলোচনা হলো, তারা বললো যে আমরা এই বিষয়ে সঠিকভাবে কিছু জানি না, সরকার তো সরকার কথা হচ্ছে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা সরকারের কাছে আমাদের এইগুলি প্রপোজ করেছি যে এই যে 2000 স্কোয়ার ফিট থাকতে হবে, অফিস থাকতে হবে, এই যে সবগুলি তো কোনো না, এগুলি হলো আমাদেরকে কিভাবে ম্যানেজ করা যাবে না ওই সিন্ডিকেটের আগের সেই মানে ঘুরে। তো আমরা দেখি, আমরা আশাবাদ যে একটা কিছু পরিবর্তন হবে। এবং মালয়েশিয়াতে আবার মালয়েশিয়ার গভর্নমেন্টের ওখানেও মানে মালয়েশিয়ার ওনারা তো এর আগে আমাদের উপদেষ্টা তো বলেছেন প্রকাশ্যে মালয়েশিয়া সরকারই চাচ্ছে যে মানে সীমিত, এবং সেখানকার মধ্যেও কিছু আমাদের দেশে যেমন আছে ওইখানেও আছে, তারাও কিছু প্রভাব তাদের সরকারের উপর রাখছে। ওখানেও কিছু এলিমেন্ট আছে, আমি এলিমেন্টই বলবো, কারণ নাহলে ওই সরকার, আমি জানি মানে আমাদের মালয়েশিয়ান যে বর্তমান সরকার তারা এত ডিলে করছে কেন, কারণ তারা আবার একরকম মাইগ্রেশন কস্ট নেপালের জন্য বাড়িয়ে দিয়েছে। তো এটাতে প্রমাণিত হয় যে বাংলাদেশের জায়গায় যেটা আমরা ভাবছিলাম যে সিন্ডিকেটবিহীনভাবে মাইগ্রেশন কস্ট কমে আসবে, সেটা হয়তো আমরা সামনে আমরা দেখছি না। তবে একটা শ্রমিকের একটা বড় চাহিদা মালয়েশিয়াতে আছে, সেটার একটা চাপ আসবে এবং তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে এটা পূরণ করা হয়। কিন্তু আমাদের একই কথা আগের মতোই, যেটা G2G মাইগ্রেশনটা হলে আগে যে হয়েছে সেটা G2G-তে আমরা তো খুব সফলতাকে আমরা তখন করতে পারিনি, কারণ ওটা তো ইচ্ছা করে করেছে। এখন যদি আমাদের মালয়েশিয়ান বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি তো আমরা জানি একটা ভালো মানুষ, এবং আমাদের প্রধান তাদের তো আবার যেহেতু সরকারটা তো আবার একটু মানে কি বলে এটাকে যৌথ সরকার নাকি, সেই জন্যই একটু সমস্যার মধ্যে ওনারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যেহেতু অংশীদারিত্ব আছে সেখানে। কিন্তু কথা হলো এইসব ব্যাপারে তো বোল্ড স্টেপ এবং আমাদের যদি এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি না পারেন, রাজনৈতিক সরকারের বাইরে, তাই না, উনি তো রাজনৈতিক চাপের মধ্যে তো নাই, এরকমটাই আশা করা যায়। সেটাই তো আমরা ভেবেছিলাম যে এখন যে কোনো সেক্টরে তারা যে কোনো কিছু করতে পারে, কারণ তাদের তো রাজনৈতিক কোনো ইচ্ছা নাই যে আমরা দাঁড়াবো না, সংস্কারের আশা আমরা তো প্রত্যাশা করেছিলাম। কেন জানি এটার একটু যেটা আমরা জিজ্ঞেস করলে জানতে পারি, বলে না আমরা কোনো মানে খুব ধারাবাহিকতায় আছে যে আমরা করছি না, ওরা চাইলে তো। ডক্টর সেলিম রেজা, আপনি যদি একটু বলেন, মানে মালয়েশিয়াই চায়, আমরা চাই না, আমরা করব না, এটা তো আগেও শুনতাম, পরে তো যা হওয়ার তাই হতো। আসলে মালয়েশিয়ার বাজারটা কিন্তু খুব জটিল একটা বাজার, এবং আপনি দেখে থাকবেন বিভিন্ন রকমের লোভনীয়, আকর্ষণীয় এবং দুর্নীতির একটা বাজার কিন্তু। এবং আমরা বারবার দেখেছি যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নাম করে কত হাজার হাজার কোটি টাকা মানুষ লুটেপুটে নিয়ে গিয়েছে। এবং G2G-র কথা যেটি আপনি বললেন, যে সরকার থেকে সরকার পর্যায়ে লোক পাঠানো, এটা কিন্তু একটা শুনতে খুব ভালো লাগে এবং এটা কিন্তু বেশ ভাবতেও ভালো লাগে। এবং আমরা গত কয়েকবার দেখেছি কিন্তু G2G প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিন্তু শ্রমিকদের নানান রকম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। স্যার, একটু যে আটকে পড়া সেই কর্মীদের অনেকেই যোগাযোগ করে আমাদের গণমাধ্যমে যে তারা যেতে পারছে না, তাদেরকে এতদিন অপেক্ষা করলো, আগে 4-5 লাখ 6 লাখ টাকা দিল, তারপর আবার বোয়েসেলের মাধ্যমে যাবে, ট্রেনিং করলো, সব কিছু করে টাকা দিতে হবে 2 লাখ কত 60,000 না কত, এত কিছু করে তারপরে তাদেরকে যেতে হবে। এটি তো সবচেয়ে সারপ্রাইজিং যে আমরা একদিকে বলি যে মাইগ্রেশন কস্ট কমানো সরকারও চায়, কিন্তু বোয়েসেল যে নির্ধারণ করলো এই যে 2,60,000 টাকা, এটা কোন বেসিসে করলো সেটাও আশ্চর্যজনকভাবে। এখন তারা বলে, কারণ তারা তো আর ভিসা কেনা বেচা করে না, তারা তো আর কোনো সিন্ডিকেট নাই, তারা এখন ট্রেডিং এ, ভিসা ট্রেডিং এ নাই। এখন যেটা হচ্ছে, এই ভিতরের খবরটা আমরা এখন বের করতে পারি নাই, যে সত্য কথা আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে এটা কারণটা কি। তাহলে পরে 1,62,000 টাকা, 2,62,000 ওইটাই 1,62,000 কেন দিবে? সরকারি তো আগে 78,990 টাকা ছিল বেসরকারি এজেন্সির জন্য। ঘটনাটা যেটা হচ্ছে, চাপের কথা বললাম, যেটা যে ভাইও বললেন, সেটা হলো যে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় 4-5টা দেশে কিন্তু আমাদের মাইগ্রেশন মানে লেবার মাইগ্রেশন বন্ধ আছে। এটা খোলা না পর্যন্ত, এটার জন্য এখন সরকার উচিত কূটনৈতিক মানে ভাবে উদ্যোগ নিয়ে এই বাজারগুলো খোলা উচিত, নাহলে ওই একই সৌদি আরব, হ্যাঁ, আর অন্যান্য যে বোমান এগুলি সব বন্ধ হয়ে বন্ধ, আমিরাত, সংযুক্ত আরব আমিরাতও তো বন্ধ। মানে সুতরাং এই যে লেবার মাইগ্রেশনের যে লোকগুলি দেখেন, ওদিকে ইটালিতে যাওয়া বা লিবিয়াতে যাওয়ার ট্রেন নিশ্চয় বেড়ে গেছে। কিন্তু ইতালিতে তো আবার কর্মীদের সাথে ভয়াবহ আকারের প্রতারণা করা হচ্ছে, মানে
অফার লেটার আসতেছে, লাখ লাখ আনতেছে কপি করে, কিন্তু কর্মীরা যেতে পারছে না, তারা প্রতারিত হচ্ছেন। তো এইসব জায়গাগুলিতে আমি মনে করি যে কিছুটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দরকার আছে, মিডিয়াকে এই জায়গাটা আরও বেশি আসতে হবে, এবং এই জন্য আমরা বলি যে আন্তঃমন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন কর্পোরেশনটা বাড়ানো দরকার। আমরা কিন্তু এই যে ইনফরমেশন মিনিস্ট্রি, আমাদের যে তথ্য মন্ত্রণালয়, তার মাধ্যমে কোনো ধরনের কিন্তু ক্যাম্পেইন দেখি না। আমরা বহুবার করে তাদেরকে আবেদন করলাম যে আপনার টিভির, টেলিভিশন ছাড়াও সিনেমা হল, সব জায়গায় এই জিনিসগুলি প্রচার করেন যে কীভাবে মানুষ লিবিয়া হয়ে এই সমুদ্রপথে যাওয়ার চেষ্টা করছে, কীভাবে মানুষগুলি হচ্ছে, তাতে একটু হলেও মানুষের মনে হয়তো একটু দাগ কাটবে। তাও হচ্ছে না, কারণ ওই যারা স্মাগলার তারা এইভাবে ওদেরকে মানে কি বলবো, একেবারে স্বপ্ন দেখায় যে তারা একেবারে সব ভুলে যায়। তো এই যে বিষয়গুলো হচ্ছে কারণ কি? কারণ হলো দেশে কর্মসংস্থানের এখন ভীষণ সংকট হয়েছে। তারপরে আপনার মানে বিদেশে যাওয়ার জন্য মানুষের ব্যাকুলতা, দেশে মানে সম্মানজনক কাজের সেই ব্যবস্থা আসলে তো নেইও। সম্মানজনক কি, আমি তো মানে কর্মক্ষেত্রেই এখন হয়ে যায়। জি, আমরা শেষ করবো একেবারে ডক্টর সেলিম রেজা ভাই আপনাকে দিয়ে, যে ভাই যেটি বলছিল যে একেবারে তো আসলে দেশে কাজের সুযোগ নাই বলেই বিদেশে তারা ছুটছেন, সেখানে গিয়ে প্রতারিত হলে তাহলে আসলে আমাদের কোন দিকে আমরা তাকাবো? না, এটা এখন এই জায়গাটায় যে উনি অলরেডি এটা নিয়ে আলোকপাত করেছেন যে ধরেন আমি যদি বিদেশ যেতে চাই তাহলে কিন্তু আমার নিজেরও একটা ব্যক্তিগত দায়িত্ব রয়েছে সব কিছু যাচাই বাছাই করে যাওয়া, এবং এই যে কোনো মূল্যে বিদেশ যাওয়া বা যে কোনো মূল্যে বিদেশে পাড়ি জমানো, এই মানসিকতাটা কিন্তু ভাঙতে হবে। ক্যাম্পেইন হচ্ছে না, অ্যাওয়ারনেস হচ্ছে না, সচেতনতামূলক বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, সবই ঠিক আছে। গরিব দেশ হিসেবে সব জিনিসগুলোই আমাদের বিভিন্ন রকমভাবে পীড়া দেয় বা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে প্রতিটা মানুষ বিদেশ যাওয়ার আগে যদি দক্ষতা, ভাষা এবং কাগজপত্রগুলোর সঠিক আছে কিনা যাচাই বাছাই করে নেওয়া, একটু এই জায়গাটা যদি শ্রম দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় যাওয়ার কর্মীদের জন্য যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে যাওয়ার সেই মাধ্যমগুলো তো আসলে সেগুলো খুবই সংকুচিত নেই। এখনো আমাদের অনলাইন রিক্রুটমেন্ট পদ্ধতিটাও চালু হয়নি, কাগজে কলমে আমরা শুনি সবসময়। তারপর আমরা আশাবাদী। সাইফুল ভাই যদি 30 সেকেন্ড একবারে কিছু বলেন। না, আমি বলি যে এই যে অনলাইনে যে মানে ওভারসিজ রিক্রুটমেন্ট যে প্ল্যাটফর্মটা করেছে, এটাকে যদি সুন্দর করে, ডিজিটাল এখন আমাদের একমাত্র স্বপ্ন, যে ডিজিটালি যদি হয়। এর আগেও যদি এরকম হয়েছে বিভিন্ন নামে, এইবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা একটু ডিফারেন্ট, এবং অলরেডি আমরা দেখছি যে প্রচুর রিক্রুটমেন্ট এজেন্সি তারা কিন্তু রেজিস্ট্রেশন করেছে, এবং এর পদ্ধতিতে কিন্তু খুব দ্রুত কিন্তু তারা ক্লিয়ারেন্সও পেয়ে যাচ্ছে। সরকারের এই জায়গাটা যে সদিচ্ছা আছে এটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটি কতটুকু মানে এইগুলি মানে এখনো ত্রুটিপূর্ণ মনে হয়। আমার মনে হয় এখানেও কিছু এক্সট্রা মানে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আলোচনার মাধ্যমে না করলে আসলে এজেন্সিয়ালরাও পরে সেটিতে উৎসাহিত থাকে না। জি, তারপর আমরা আশাবাদী, নিশ্চয়ই আমরা আশা করি যে এই ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আলোচনা করে আসলে টাস্ক ফোর্সও করতে পারে সরকার, যদি মনে করে যে সবাইকে একটা টাস্ক ফোর্স করে আমরা এই, না হলে আসলে নিজেরা সিদ্ধান্ত নেবে, এরপরে আবার আগের অবস্থায় ফিরে যাবে। জি, সৈয়দ সাইফুল হক ভাই এবং ডক্টর সেলিম রেজা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী মুখের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এবং আমরা প্রত্যাশা নিয়ে আসলে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে চাই যে নিশ্চয়ই আমাদের এই শ্রম অভিবাসন খাত, আমাদের প্রবাসীদের কল্যাণ, সেটি সবার আগে নিশ্চিত করে এরপরে আসলে অন্যান্য কাজ, কর্মী পাঠানো, রেমিটেন্স আসা, হিসাব নিকাশ, অঙ্ক, সংখ্যা, কে কত পাঠাতে পারলেন সব কিছু, তবে তার আগে কর্মীদের কল্যাণ, প্রবাসীদের কল্যাণ সেটি আগে নিশ্চিত করতে হবে। আমাদের আজকের আলোচনায় অতিথিরা সেটি গুরুত্ব দিচ্ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অভিবাসী দিবসের শুভেচ্ছা এবং বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।